জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। স্থানীয় সময় দুপুরে এক এক্স পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জানান, দেশ ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এই পদত্যাগের সিদ্ধান্ত। এদিকে সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে অংশ নিয়েছেন সিজেপির প্রতিনিধিরা। বৈঠকে সরকারের কাছে 3টি দাবি পূরণের লিখিত আশ্বাস চায় দলটি। এদিকে বাকি দাবিগুলো পূরণের আগ পর্যন্ত সমর্থকদের যন্তর মন্তরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসতেই আনন্দের জোয়ার যন্তর মন্তরে। এটিকে গণতন্ত্রের বড় বিজয় বলছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম রোধে ব্যর্থতার অভিযোগে মাসব্যাপী আন্দোলনের পর মেনে নেন শিক্ষার্থীদের প্রধান দাবি। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যু ঘিরে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে হওয়া বিক্ষোভে সমর্থন জানিয়ে টানা ২৬ দিনের অনশন ভাঙার পর বিতর্কের মুখে পড়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এমনকি কেউ কেউ প্রশ্ন করছেন, কেন অনশন ভাঙলেন তিনি। এবার তার জবাবে শুক্রবার ইনস্টাগ্রামে সমর্থক ও সমালোচকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ওয়াংচুক। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শারীরিক শক্তি যা ছিল তা নিয়ে শেষ পর্যন্ত অনশন চালিয়েছিলেন। এতে তার শরীরে বিরূপ প্রভাব পড়েছে। তবে ২৬ দিন অনশনের পর এখন তাকে আন্দোলনকারীদের বিষয়ে আন্তরিকতা প্রমাণের দরকার আছে কিনা সেই বিষয়েও প্রশ্ন তোলেন ওয়াংচুক। এদিকে হাসপাতাল থেকে রেকর্ড করা এই ভিডিওতে ওয়াংচুককে অনেক বেশি দুর্বল দেখাচ্ছিল। পোশাকের পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে ট্যাক্স মওকুফ এবং বিশেষ প্রণোদনা দেবে সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নভ থিয়েটারে সামিটে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে বর্তমান সরকার। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। সরকার প্রধান জানান, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এই বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা, সেটি কাজে লাগাতে বিশেষ প্রণোদনা ও ট্যাক্স মওকুফের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। 30 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকীকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেন। নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। জাতীয় সংসদের সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মামলা নিয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23শে জুলাই, 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে।
সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। দলের স্থায়ী কমিটির বৈঠকেই প্রার্থীর নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠান শেষে তিনি আরও জানান, রাষ্ট্রপতি দলের কেউ হবে না দলের বাইরের কেউ হবে এমন সিদ্ধান্ত দলের বৈঠকেই নেওয়া হবে। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট এখনও কাটেনি। বেশিরভাগ পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেসারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাস নিতে গিয়েই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় কমে গেছে তাদের আয়। মগবাজার, তেজগাঁও ও বাংলা মোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের জন্য পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন। চালকদের অভিযোগ, অনেকের দিন কেটে যাচ্ছে শুধু গ্যাসের সন্ধানে। ফলে দৈনিক আয় কমে যাওয়ায় বাড়ছে দুশ্চিন্তাও। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে দলটির প্রচার সেল জানিয়েছে, এখন থেকে 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি নিয়ে তারা বিবেচনা করবে। আরও বলা হয়, 11 দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই ঐক্যের কার্যকারিতা শেষ হয়ে যায়। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার ও স্থানীয়রা মিলে তা প্রতিহত করে। পরে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামন্তা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত এলাকায় কয়েকজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বর্তমানে তারা শূন্য রেখার ভারতীয় সীমানায় অবস্থান করছেন। অন্যদিকে ফেনীতে পরশুরাম সীমান্তেও 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর গঠন করা হয়েছে। 2 আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণ সভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চিন্তা করছি যে জুলাই ফাউন্ডেশনের যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে সেটিকে আমাদের এই অধিদপ্তরের সাথে একীভূত করে আমরা একটা গ্রেটার সার্ভিস দিতে পারি কিনা সেটিকে বাস্তবায়ন করার জন্য আলাপ আলোচনা চলছে। জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। বলেন, মেজর সিনহা হত্যা, বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অবসরপ্রাপ্ত আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব রাওয়ায় ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024 শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। এ সময় জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কত হলো স্বাধীনতা, এই কত যুগের পর তারা এখন অনেক কিছু খান না, যেটা ইউএইচএস গুলোতে প্রবেশ করেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে এবং আরেকটি বড় পরিসরে একটি কমিটি গঠন করা হয়েছে। যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা, তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। দেশে গত 24 ঘন্টায় শনিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 691 জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এছাড়া 24 ঘন্টায় 78 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 613 জন। এই সময়ে 581 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 479 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,272। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,05,298 রোগী, যাদের মধ্যে 1,01,535 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে পেশাদার ভাড়াটে সন্ত্রাসী দল কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে হাফিজুর বাবুর রাজনৈতিক প্রতিপক্ষ। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন নিহত ইউসুফের ভাই। এদিকে এই ঘটনায় মোট 5 জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলের শেরি বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও 2 জন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আরও 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। মারা গিয়েছে ইউসুফ, ওর বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকের ঘটনা ঘটাইছে তারা পেশাদার। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিবাদে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এ লক্ষ্যে সকালে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এক প্রচারণামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন অফিস প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চট্টগ্রাম সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রতি শনিবার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগে সবাইকে সামিল করতেই এই বিশেষ প্রচারণা। আমাদের 3200 মেট্রিক টন যে ময়লা পার ডে কালেকশন হয়, সেখান থেকে যে 1000 মেট্রিক টন যে ময়লা, যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটার জন্য মাঝখানে আমরা ডোর টু ডোর প্রকল্প চালু করেছিলাম। আসলে মূল হচ্ছে আপনার
ঘর থেকে ময়লাগুলো এবং গণপরিবহনের ময়লা, এই দুটো ইনফ্যাক্ট আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং এটাকে আমরা যদি সঠিকভাবে কালেকশন করতে পারি তাহলে পরে একটি নান্দনিক শহর অথবা জেলা গড়া কোনো অসম্ভব কিছু নয়। ইউক্রেন রাশিয়ার হামলা পাল্টা হামলায় দুই দেশে প্রাণ গেছে কমপক্ষে 21 জনের। ইউক্রেনেই নিহত হয়েছেন 15 জন। কিয়েভের কাছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় 10 জনের। এই হামলায় ড্রোন প্রযুক্তি প্রদর্শনী এলাকায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা। শক্তিশালী হামলায় স্থানীয় 27টি বাড়ি ও প্রায় অর্ধশত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্বের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত হয় আরও 5 জন। ইউক্রেনের পাল্টা হামলায় একই দিন রাশিয়ার কিরোভ শহরেও নিহত হয় 6 জন। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের পরদিনই হলো এসব হামলা পাল্টা হামলা। ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইউরোপের দাবানল। এরই মধ্যে স্পেনের রাজধানী মাদ্রিদের দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 30,000 মানুষকে। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমে 3টি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই দাবানলটি রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেসনিয়ে দে দিয়াস দে লা আলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লদ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1,10,000-এরও বেশি বাসিন্দাকে। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ফিটনেস টেস্ট ও রানিং করেন টেস্ট দলের অধিকাংশ খেলোয়াড়। আজ ঘোষণা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল, তবে তার আগেই ঐচ্ছিক অনুশীলন শুরু করে দিয়েছেন লাল বলের নিয়মিত মুখগুলো। মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম সহ অজিদের বিপক্ষে টেস্ট দলের সম্ভাব্য খেলোয়াড়রা সকাল থেকে অনুশীলনে ঘাম ছড়ান। তবে ইনজুরির কারণে আলাদা সেশন করেছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। ফিজ টেস্ট দলে না খেললেও শরীফুলের উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ইনজুরি থেকে সেরে ওঠা। 13 আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 22 আগস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ইতিমধ্যে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখনকার আয়োজন এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।